ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভের যে কটা স্কুল আছে প্রত্যেকটি স্কুলে 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করবো। তো আমাদের ফার্স্ট মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রের প্রথম কোশ্চেনটা বলছে যে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো অক্সিজেন, তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে যে এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? তো 1-এর 2 দাগ, এখানে আমাদের বলছে যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন মনোক্সাইড আছে, তার ভর কত বের করতে বলেছে। তো আমরা জানি যে এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তো এই এসটিপিতে আমাদের 22.4 লিটার কার্বন মনোক্সাইড গ্যাসের ভর হবে 1 গ্রাম অণু গ্যাসের ভরের সাথে সমান। তো এখানে আমাদের গ্যাসটা হলো কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডের গ্রামাণবিক ভরটা আমাদের বের করতে হবে। কার্বন মনোক্সাইড সংকেত হয় CO, তাহলে কার্বনের ভর হলো 12 আর অক্সিজেন হলো 16। তাহলে এর যে গ্রামাণবিক ভরটা হবে সেটা হবে 12 + 16 অর্থাৎ 28 গ্রাম। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে যে কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তো এটা হলো আমাদের কাচের স্ল্যাব। তো এখানে আমাদের লম্বভাবে আপতিত হচ্ছে, এটা বায়ু মাধ্যম, এখান থেকে আমাদের এই কাচের স্ল্যাবের মধ্যে এটা কাচ মাধ্যম, তো এখানে প্রবেশ করছে। তাহলে আলোক রশ্মিটা যেভাবে এসেছিল সেই পথেই বেরিয়ে যাবে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এটাকে I1 বলি আমরা, এখান থেকে যে প্রতিসরণ কোণ হবে সেটাও 0 ডিগ্রি হবে। তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে যে এক্স রশ্মি, গামা রশ্মি এবং ইউভিকে ক্রমবর্ধমান শক্তির অনুসারে সাজালে যথাযথ ক্রম কত হবে? তো আমরা এটা জানি যে এই যে এখানে যে আমাদের রশ্মিগুলো বলেছে সেগুলো সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এদের ক্ষেত্রে শক্তি যে রাশিমালা হয় সেটা এরকম হয় hc/λ, অর্থাৎ আমাদের ইটা কি হয়, ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তের মধ্যে পরিবর্তিত হয়। এখন এই যে রশ্মিগুলো আছে তাদের মধ্যে আমাদের যে গামা রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। তারপরে এর থেকে বেশি যা তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা হলো আমাদের এক্স রশ্মি, আর সব থেকে বেশি যার হয় সেটা হলো ইউভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমাদের ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেই কারণে আমাদের এই যে গামা রশ্মির যে শক্তি সেটা সব থেকে বেশি হবে, তারপরে আরেকটু কম হবে এক্স রশ্মির, আর সব থেকে কম হবে আমাদের ইউভি রশ্মির শক্তি। তো তার মানে আমাদের ক্রমটা হবে ফার্স্টে গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি আসবে। তো এখানে আমাদের ক্রমবর্ধমান সাজাতে বলেছে। তো ক্রমবর্ধমান সাজালে আমাদের আমরা একটু আগে যেটা বলেছিলাম সেটা ছিল আমাদের ক্রমসারা সমান। তাহলে এখানে ক্রমবর্ধমান হবে ইউভি, তারপরে আমাদের এক্স রে, তারপরে গামা। তো ইউভি, এক্স রে, গামা মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরে বলছি কোনো সমতল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। তো ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে আমাদের যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা অসৎ প্রকৃতির হয় এবং সমশীর্ষ হয়। তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছি হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো, তো হ্যালোজেন মৌল কোন গ্রুপে থাকে? 17 নম্বর গ্রুপে থাকে। তারপর বলছে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? তো এখানে আমাদের জল H2O এটা আয়নীয় যৌগ নয়। তারপরে আমাদের 2-এর 1 দাগ বলছে এমন একটি গ্যাসের নাম লেখো অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। তো এটা হলো আমাদের ক্লোরোফ্লোরোকার্বন, বা সেটাকে আমরা CFC বলে থাকি সংক্ষেপে। তারপর বলছে কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? তো এটা হবে সেলুলোজ। তারপরে আমাদের বলছে যে PV = W/m/RT, এই সমীকরণে m রাশিটির একক কি? তো এখানে m এর একক হলো গ্রাম পার মোল। তারপরে বলছে যে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওদের উষ্ণতার পার্থক্য কত হবে? তারপর বলছে যে দুটি বস্তুর
উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওদের উষ্ণতার পার্থক্য কত হবে? 2-এর 4 দাগ। তো আমাদের কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য আর সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য সমান হয়ে থাকে। স্কেলে উষ্ণতার পার্থক্য ইকুয়াল টু সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য। তো আমাদের সেলসিয়াস স্কেল উষ্ণতার পার্থক্য বলা আছে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেল উষ্ণতার পার্থক্য হয়ে যাবে, আমাদের 5 থাকবে, এককটা শুধু চেঞ্জ হবে, তাহলে 5 কেলভিন হবে। তারপরে আমাদের বলছে যে মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারে কি ধরনের লেন্স, ও তার আগে একটা কোশ্চেন আছে আমাদের, যেটা হল 5 দাগ, অবতল দর্পণের একটি ব্যবহার প্রয়োগ লেখো। তো অবতল দর্পণ আমাদের দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, এর অথবা বলছে উত্তল দর্পণে একটি ব্যবহার লেখো। তো উত্তল দর্পণ আমাদের গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়, গাড়ির ভিউ ফাইন্ডার। তারপরে 6 দাগ, 6 দাগে বলছে মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো দীর্ঘদৃষ্টি প্রতিকারে আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এর অথবা বলছে যে একটি উভোত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর প্রকৃতি কি হবে? তো এখানে আমাদের একটা উভোত্তল লেন্স, মানে এর অথবা আমাদের এইরকম একটা লেন্স আছে, তো এই লেন্সের ফোকাসে একটা বস্তু রাখা আছে, বিন্দু আলোকগুচ্ছ। তো জানতে চেয়েছে যে এখান থেকে যে আলোকরশ্মিগুচ্ছ বেরোবে সেটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ হবে, মানে এইভাবে বেরিয়ে প্রতিসৃত হবে। তো প্রতিসরণের পরে যেহেতু এটা ফোকাসে রাখা আছে, তাহলে প্রতিসরণের পরে আমাদের এটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তো আমাদের এটাই বলতে হবে যে আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তারপর আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায়। তো 7 দাগ, আমাদের 7 দাগে আমরা এই সম্পর্কটা থেকে উত্তরটা দিতে পারবো যে ই ইকুয়াল টু আমাদের এইচ ইন্টু নিউ হয়, নিউটা হলো কম্পাঙ্ক। তো এখানে বলেছে আমাদের কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে যেহেতু ই এর সাথে নিউ অর্থাৎ কম্পাঙ্কের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি নিউ বৃদ্ধি পেলে অর্থাৎ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে আমাদের শক্তিটা বৃদ্ধি পাবে। তারপর শূন্যস্থান পূরণ করতে বলেছে আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়নের ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেয় সেটি হলো। তো একটা আয়নীয় যৌগের উদাহরণ দিতে বলেছে যেটার ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই। তো সেটা কি হবে? আমাদের লিথিয়াম হাইড্রাইড LiH। তারপরে 9 দাগ বলছে শূন্যস্থান পূরণ করো, পর্যায় সারণীতে খাদ্যাদুদের উপরে থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জি ক্রমশ ড্যাশ পায়। তো উপর থেকে যখন নিচে নামা হয় আমাদের সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ক্রমশ আমাদের হ্রাস পায়। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। তো এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা বলছে স্টোন ক্যান্সারের কারণ হলো ওজোন স্তরের ছিদ্র, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, অম্লবৃষ্টি। তো অম্লবৃষ্টি আমাদের অ্যান্সার হবে। তারপর বলছে ক্যালোরি, মোল ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত? এটা হয় 1.98। তারপর বলছে মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিরর হলো একটি, এটা আমাদের উত্তল দর্পণ হয়। তারপরে বলছে যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে। তো কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আমাদের কোন বর্ণের জন্য সর্বাধিক হয় জানতে চাইছে। তো এটা বেগুনি বর্ণের জন্য সর্বাধিক হয়ে থাকে। তারপর বলছে যে বিক্ষেপিত আলো তীব্রতা I এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলো এদের মধ্যে সম্পর্ক হলো I ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার 4, মানে এই অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে প্রদত্ত কোনটি চ্যালকোজেন শ্রেণীভুক্ত। তো আমাদের চ্যালকোজেন শ্রেণীভুক্ত হয় অক্সিজেন, মানে অপশন সিটা অ্যান্সার।
তারপরে বলছে প্রদত্ত কোন যৌগটি সমযোজী ত্রিবন্ধন বর্তমান। তো এখানে নাইট্রোজেনে আমাদের সমযোজী ত্রিবন্ধন বর্তমান, তো এটা দেখতে এরকম হয়, নাইট্রোজেন এরকম হয় দেখতে। তারপরে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তো এটা আমাদের থার্মোস্ফিয়ার। এটাকে অনেক সময় আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে, কারণ আয়নোস্ফিয়ার আমাদের সাধারণত থার্মোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত হয়, তো মেনলি ওই আয়নোস্ফিয়ারেই আমাদের এটা হয়ে থাকে। তারপরে বলছে যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়। তো 2.2, এটা আমাদের ডবসন এককে পরিমাপ করা হয়ে থাকে। তারপরে এর অথবা বলছে সিএনজি এর মূল উপাদান কি। তো সিএনজি এর মূল উপাদান হয় মিথেন। তারপরে কোশ্চেনটা বলছে -27 ডিগ্রি উষ্ণতাটি কেলভিন স্কেলে কত হবে। তো এটা যখন কেলভিন স্কেলে প্রকাশ করবো তখন কি করব, এর সাথে আমরা 273 যোগ করব, তাহলে এত কেলভিন হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 6, মানে 273 থেকে 27 বিয়োগ করতে হবে, তাহলে আসছে 246 কেলভিন। তারপরে কোশ্চেনটা বলছে যে আদর্শ গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সম্পর্ক কি। অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি। তো এটা আমাদের সমানুপাতিক সম্পর্ক হয়, তো অ্যান্সারটা হবে সমানুপাতিক সম্পর্ক। তারপরে আমাদের 2.5 বলছে অবতল দর্পণ কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করবে। তো যখন বস্তু অবতল দর্পণের ফোকাসের মধ্যে থাকবে। তারপরে নেক্সট আমাদের 2.6 বলছে সুস্থ ব্যক্তির দেহে দৃষ্টির ক্ষেত্রে দৃষ্টির নিকটবিন্দু দূরত্ব কত। তো এটা হয় আমাদের 2.625 সেন্টিমিটার। তারপর বলছে আপাতন কোণের মান কত হলে স্নেল সূত্র প্রযোজ্য হয় না। তো আপাতন কোণের মান অর্থাৎ I = 0 ডিগ্রি হলে আমাদের স্নেল সূত্র প্রযোজ্য হয় না। এর অথবা বলছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। তো এটা হলো আমাদের রামধনু। তারপরে 2.8 বলছে পর্যায় সারণীতে কোন গ্রুপে কঠিন তরল গ্যাসীয় 3 অবস্থার মৌল পাওয়া যায়। তো পর্যায় সারণীর আমাদের 17 নাম্বার গ্রুপ, অর্থাৎ যে গ্রুপে আমাদের হ্যালোজেন মৌলগুলো থাকে সেখানে আমরা এই কঠিন তরল গ্যাসীয় 3 অবস্থার মৌল পেয়ে থাকি। তারপর সত্য অথবা মিথ্যা লেখো। মূলত একটি সুস্থিত জারকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। তো এটা আমাদের মিথ্যা হবে। তারপরে আমাদের বলছে NaCl ও I2 অর্থাৎ আয়োডিনের মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাব্য। তো কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাব্য হয় আমাদের আয়োডিন, মানে I2 অ্যান্সার হবে। এরপর নেক্সট 2 নম্বর পেজ, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরটিতে, সেটি হলো, তো এটা উৎপন্ন হয় আমাদের আয়নোস্ফিয়ার, মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছে যে সত্ত্বে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটি হলো উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে। তো উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে, মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে যে জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে। তো জলের মধ্যে বায়ুর বুদবুদ আমাদের একটা উত্তল লেন্সের মতো আচরণ করে, সরি এটাও দর্পণ বলা আছে। তো উত্তল লেন্সের মতো যেহেতু আচরণ করে সেই কারণে এটাকে আমরা অভিসারী লেন্সও বলতে পারি। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তার মানে আমাদের 3 দাগের অপশন সিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছি যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো, তো R = আমাদের F 2 × F হয়। তো R = 2 × F হলে আমাদের এখান থেকে আমরা কি পাই, F = R/2। তো আমাদের অপশন বিটা অ্যান্সার হবে, এটা 1.4। তারপরে বলছে যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তো ফোকাসে তৈরি হয়। তারপরে বলছে যে দীর্ঘ পর্যায় সারণী 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল M এর অক্সাইডের সংকেত কি হবে। তো 1.6, আমাদের M মৌলটা 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। এর অক্সাইড হলো মানে অক্সিজেনের সাথে যুক্ত হবে। তো অক্সিজেনের যোজ্যতা হয় আমাদের 2। আর এই মৌলটা যেহেতু আমাদের 13 নম্বর শ্রেণীতে অবস্থিত, তো এর
যে যোজ্যতা হবে সেটা হবে আমাদের 3। তাহলে এরা যে যৌগটা তৈরি করবে সেটা কত হবে? এম এর যোজ্যতা 3, তো সেইটা আমাদের অক্সিজেনের পায়ের কাছে বসবে, আর এটা অক্সিজেন যোজ্যতা যেহেতু 2, তার মানে এটা এম এর পায়ের কাছে বসবে। তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। তাহলে বলছে প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তার মানে CCl4 এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তো বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার সেটাকে আমরা শান্ত মণ্ডল বলে থাকি। স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? তো উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা আমাদের হ্রাস পায়। তারপর চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? চার্লসের সূত্রে আমাদের ভর ধ্রুবক থাকে এবং চাপ ধ্রুবক থাকে। তারপর বলছি বিবৃতির সত্য মিথ্যা লেখো। বয়েলের সূত্রে পিভি বনাম ভি লেখচিত্রটি সরলরৈখিক হয়, তো এটা আমাদের মিথ্যা। এটা আমাদের আয়তকার সমপরাবৃত্ত হয়। এর অথবা বলছি শূন্যস্থান পূরণ করো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটি হলো, তো এটা আমাদের বয়েলের সূত্র। তারপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক আমাদের অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। তারপর বলছে 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে? তো 2.6, এখানে রৈখিক বিবর্ধন m হলে এর ফর্মুলা জানি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, মানে h'/h। তো এখানে আমাদের কোশ্চেনে বলা আছে যে বস্তুর উচ্চতা অর্থাৎ এইচটা বলা আছে। এইচ কত বলা আছে আমাদের? 20 সেন্টিমিটার। আর আমাদের বলা আছে যে বিবর্ধন অর্থাৎ m, এটা বলা আছে m হলো 2.5। তাহলে এখান থেকে আমরা h' কি পাচ্ছি? m ইন্টু এইচ। তো m হলো 2.5 আর এইচ হলো 20 এত সেন্টিমিটার। তো 25কে 20 দিয়ে গুণ করলে 25×50 আর একটা শূন্য বসলো, তাহলে 50 সেন্টিমিটার হবে আমাদের অ্যান্সার। তারপর বলছে যে কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? তো এর অথবা নিম্ন কম্পাঙ্ক এবং নিম্ন উষ্ণতায়, নিম্ন কম্পাঙ্ক ও নিম্ন উষ্ণতায়। তারপর আমাদের সত্য মিথ্যা লিখতে বলেছে যে প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের জ্যোতি সব থেকে কম হয়, তো এটা আমাদের সত্য। তারপরে কোশ্চেনটা বলছে যে পর্যায় সারণীতে সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি হলো, তো 2.8 সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন যে মৌলটি সেটা হলো আমাদের হিলিয়াম। এর অথবা বলছে পর্যায় সারণীতে সর্বোচ্চ জারক মৌল হলো ফ্লুরিন F। তারপরে সমযোজী ত্রিবন্ধন বিশিষ্ট একটি যৌগের উদাহরণ দাও, এটা হলো আমাদের নাইট্রোজেন। এরপর নেক্সট 3 নাম্বার স্কুল, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 এর অবদান প্রায় 60% হবে, মানে এর অবদান সব থেকে বেশি থাকে। তারপর বলছে যে CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, এখানে আমাদের আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স এগুলোকে লিখতে বলেছে, তো এটা হবে আমাদের 8.31 × 10⁻⁷। তো অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে সাদা আলোর প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপরে দেখায়, তো সবার উপরে থাকে আমাদের লাল বর্ণ। তারপরে বলছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমের আলোর বেগের চেয়ে, শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হয়। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ কেমন দেখাতো? এটা আমাদের কালো দেখাতো। তারপরে 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের যোজ্যতা হলো, তো 1.6 আমাদের পরমাণু ক্রমাঙ্ক 9 বলেছে, তো এতে আমাদের ইলেকট্রন সংখ্যাও 9 হবে। তার মানে এই ইলেকট্রন লিখলে আমাদের হবে 2,7। তো সর্ববহিস্থ কক্ষে আমাদের 7টা ইলেকট্রন আছে, তার মানে এটা আমাদের আধুনিক পর্যায় সারণীর 17 নাম্বার শ্রেণীতে অবস্থিত। তো যেহেতু এটা 17 নাম্বার শ্রেণীতে অবস্থিত, সেই কারণে এর যে যোজ্যতা হবে সেটা হবে আমাদের 1, কারণ একটা ইলেকট্রন
গ্রহণ করলে আমাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তার মানে এটা অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? তো সমযোজী দ্বিবন্ধন আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, গঠন হয় এরকম এইটা। তারপর হচ্ছে মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে? তো এটা আমাদের ক্লাসাকার কঠিন হয়, তার মানে আমরা ভৌত অবস্থা বলতে গেলে বলতে পারি কঠিন ভৌত অবস্থায় থাকে, কঠিন। তারপর বলছে সৌর বিদ্যুৎ কোষ কোন অর্ধপরিবাহী কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? তো এটা হবে সিলিকন। তারপরে আমাদের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয়? তো গ্যাস অণুগুলির কোনো গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তারপরে এর অথবা বলছে এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ হয় পিভি ইকুয়াল টু এন আর টি। এখন এক মোল গ্যাসের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে আমাদের? পিভি ইকুয়াল টু, এখানে এন এর জায়গায় 1 বসিয়ে দেবো, পিভি ইকুয়াল টু আর টি। তো এটাই হবে এক মোল গ্যাসের ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবার বলছে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত হয়? তো আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, সেই কারণে এর স্থিতিশক্তির পরিমাণটা আমাদের শূন্য হয়ে থাকে। তারপর বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আর আমাদের বলা আছে 40 সেন্টিমিটার। এখন ফোকাস দৈর্ঘ্য এফ বের করতে বলেছি, এফ ইকুয়াল টু আমরা একটু আগে দেখেছি r/2 হয়, তাহলে এটা 40/2 কাটাকুটি করলে 20, মানে 20 সেন্টিমিটার হয়ে যায়। তারপর বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো যে কোনো দর্পণের আমরা যদি জলে নিমজ্জিত করি তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এক্ষেত্রে এর ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, মানে যেটা ছিল সেটাই থাকবে। তারপর বলছে দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো অবতল দর্পণ ব্যবহার করে থাকি আমরা দন্ত চিকিৎসায়। তারপর বলছে একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? তো একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে। তো এই আলো চ্যাপ্টারের ডিটেলসে থিওরির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওখানে ভালোভাবে দেখানো হয়েছে যে প্রিজমের আয়তাকার তল কটা আছে, সেটা ওখানে পরিষ্কার করে দেখানো হয়েছে। তো এরপর আমাদের বলছে লিথিয়াম আর ফ্লুরিন এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? তো ফ্লুরিনের পারমাণবিক ব্যাসার্ধ আমাদের কম হয়ে থাকে। তারপর বলছে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন আছে? তো নাইট্রোজেন অণুতে আমাদের 2টি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। তারপর বলছে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো হাইড্রোজেন ক্লোরাইড আমাদের অণুতে সমযোজী বন্ধন বর্তমান। এরপর নেক্সট পেজের 4 নম্বর পেজ এটা আমাদের। তো এর ফার্স্ট কোশ্চেনটা বলছে যে ফায়ার আইস বা আগুনে বরফ হলো, তো এটা হলো মিথেন হাইড্রেট, মানে অপশন ডি অ্যান্সার। তারপর হচ্ছে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? তো আমাদের সাধারণত জলের স্ফুটনাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস হয়। তো এটাকে যখন আমরা কেলভিন স্কেলে প্রকাশ করবো তখন কি হবে? 100-র সাথে 273 যোগ করতে হবে, অর্থাৎ 373 কেলভিন হবে এর স্ফুটনাঙ্ক। তারপরে বলছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমাদের ব্যবহৃত হয় উত্তল দর্পণ। তারপরে বলছে μ1 ও μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ v1 ও v2 হলে এদের মধ্যে সম্পর্ক কি? তো 1.4। আমরা এই দুটোর অনুপাত ইকুয়াল টু কি বলতে পারি? আমরা কি জানি মিউ ইকুয়াল টু c/v হয়। তাহলে এই যে μ1 প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে আলোর গতিবেগ আমাদের v1 হলে, মানে v1 বলে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে c/v1, আর μ2-র ক্ষেত্রে μ2টা হয়ে যাবে c/v2। তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে cc কেটে গেল, তাহলে v2/v1 হচ্ছে আমাদের μ1/μ2। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে μ1 v1 ইকুয়াল টু কি হবে? μ2 v2। তো এটাই আমাদের অ্যান্সার হবে, তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরে বলছে বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে একই থাকে, কোনোটিই নয়। তো বক্রতা বাড়লে আমাদের গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বাড়বে। তারপরে বলছে যে একটি হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, তা হলো আয়োডিন, মানে অপশন ডি অ্যান্সার হবে।
যার পারমাণবিক ক্রমাঙ্ক জেড বলা আছে 12 আর ওয়াই এর পারমাণবিক ক্রমাঙ্ক 17 বলা আছে। এই দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি? তো উৎপন্ন যৌগের সংকেতটা জানতে হলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এদের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তো এক্স এর জেড বলে দিয়েছে 12, অর্থাৎ এতে ইলেকট্রন সংখ্যা 12, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2। আর ওয়াই এর ক্ষেত্রে 17 বলেছে, তো ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 7, 17 হলো। এইবার তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা মানে এক্স মৌলটা আমাদের খুব সহজে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে আমাদের এক্স টু প্লাস আয়ন উৎপন্ন করতে পারবে। আর এই যে ওয়াই যে পরমাণুটা আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু সর্বস্থিতিকে 7টা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন গ্রহণ করে ওয়াই মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এই যে সংকেতটা হবে সেটা হবে এইরকম XY2। তো তাহলে আমাদের অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছে সিএফসি এর পুরো নাম কি? 2.1। সিএফসি এর পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। এর অথবা বলছি বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? তো বিদ্যুৎ ক্ষরণের সময় আমাদের NO বা নাইট্রিক অক্সাইড গ্যাসটা ওজোন স্তরকে ভাঙে। তারপর শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে পৃথিবীতে আসা তাপ আসে ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। তারপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরকম হয়? তো এটা সরলরৈখিক হয়। তারপরে কোশ্চেনটা বলছে স্থির চাপে কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? এটা হবে পরম শূন্য উষ্ণতায়। তারপরে কোশ্চেনটা বলছে শূন্য স্থানে সাদা আলোর বিচ্ছুরণ কি সম্ভব? তো কখনোই সম্ভব না, কারণ বিচ্ছুরণ হতে গেলে আমাদের একটা মাধ্যম অবশ্যই প্রয়োজন। তারপরে অথবা বলছে যে কাচের স্ল্যাবে আলো আপাতিত হলে নির্গমের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? এর কারণ হলো এখানে যে প্রতিসৃজিত রশ্মিটা থাকে, সেই রশ্মিগুলোর মধ্যে রশ্মি এবং আপাতিত রশ্মির মধ্যে কোনো প্রকার কৌণিক চ্যুতি হয় না। তো এর অ্যান্সার হিসেবে আমরা এটা লিখব 2.5-এ প্রতিসৃত ও আপতিত রশ্মির মধ্যে কোনো প্রকার চ্যুতি বা কৌণিক চ্যুতিও বলতে পারি আমরা, কৌণিক চ্যুতি হয় না, এটাই এর কারণ। তারপর বলছি গামা রশ্মি ও এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তো অবশ্যই আমাদের এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তারপরে কোন বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়? তো এটা হয় আমাদের লাল বর্ণের আলোর জন্য। তারপরে কোশ্চেনটা বলছি নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কত? তো নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা হয় আমাদের 0, 2.8, এটা হবে 0। এর অথবা বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দিতে বলেছে। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে আমাদের 2 নম্বর শ্রেণীতে অবস্থিত, তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সব ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ হবে। তারপর বলছি MgO যৌগ গঠনে ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলো ইলেকট্রন বর্জন করে? তো 2.9। তো আমরা এটা জানি যে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় 12। তো এটা যদি 12 হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা একটু আগে দেখেছি এইটা 2,8,2। তাহলে এ কতগুলো ইলেকট্রন বর্জন করবে? দুটো ইলেকট্রন খুব সহজেই বর্জন করে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস 2,8 মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হবে কটা ইলেকট্রন বর্জন করে? 2টি ইলেকট্রন। এরপর নেক্সট পেজে আমাদের 5 নম্বর পেজ, এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা বলছে যে ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয়, ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে আমরা বলে থাকি স্ট্র্যাটোপোর্স। তারপরে বলছে যে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হয় PV = nRT। তো এখানে আমাদের বলেছে প্রতি একক আয়তনে মোল সংখ্যা, মানে n হলো মোল সংখ্যা, সেটাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা প্রতি একক আয়তনে মোল সংখ্যা পাচ্ছি। তো এখন আমরা এই যে সমীকরণটা আছে PV = nRT, এখান থেকে n = কি লিখতে পারি? n = লিখতে পারি PV/RT। এইবার এই ভিটাকে আমরা বাঁদিকে ভাগ করে দেবো।
তাহলে n/v ইকুয়াল টু কত হচ্ছে p/RT। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে অপশন ডি। তাই বলছে একটি বিবদ্ধ কাচের 0.1 সেন্টিমিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, তাহলে বিবর্ধন কত? তো 1.3 আমরা এটা জানি যে বিবর্ধনের রাশিমালা কি হয়, বিবর্ধনের রাশিমালা m ইকুয়াল টু v/u হয়। তো এখন আমাদের বস্তুর যে প্রতিবিম্ব অবস্থান অর্থাৎ ভি প্রতিবিম্বের অবস্থান সেটা 40 সেন্টিমিটার বলা আছে, আর বস্তুর অবস্থান ইউ এটা আমাদের বলা আছে 0.1 মিটার। 0.1 মিটার মানে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা তাহলে কি আসবে 40/10, তাহলে কাটাকুটি হয়ে গেলে m ইকুয়াল টু 4 আসবে, অর্থাৎ আমাদের অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তারপর বলছি লঘু থেকে ঘনমাধ্যমে প্রতিসরণে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যখন প্রতিসরণ হয় তখন আমাদের যে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তারপর বলছে নিম্নোক্ত কোনটি পর্যায় সারণীতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? পার্বণিক বর্ষাতে আমাদের পরিবর্তন হয় শ্রেণী বরাবর, তার মানে অপশন বিটা হবে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, এটা আমাদের অপরিবর্তিত থাকে। তারপরে আমাদের বলছে প্রদত্ত কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? তো এটা CCl4 একটু আগে আমরা করলাম, সেম কোশ্চেন। তারপরে বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণ উন্নত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? তো বায়ুমণ্ডলের আমাদের ট্রোপোস্ফিয়ারে পরিচলন স্রোত পরিলক্ষিত হয়, ট্রোপোস্ফিয়ার। তারপর বলছে ভবিষ্যতে পৃথিবী বৃহত্তম শক্তির উৎস কি? এটা হলো আমাদের সৌরশক্তি। এর অথবা বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? তো গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি দায়ী। তো এটার অ্যান্সার হবে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। তারপর বলছে চার্লসের সূত্রের চলরাশিগুলো কি? তো এখানে আমাদের আয়তন একটা চলরাশি, আর আরেকটা চলরাশি হলো উষ্ণতা। তারপর বলছে শূন্যস্থান পূরণ করো, 1 গ্রাম অণু পরিমাণ পদার্থে অণুর সংখ্যা কত? তো এটা হয় অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তারপর বলছে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? তো শূন্য মাধ্যমে আমাদের আলোর বেগ সর্বাধিক হয়। তারপর বলছে সত্য অথবা মিথ্যা লেখো। বায়ুমণ্ডলে বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স, তো এটা অপসারী লেন্স হয়, তো এটা আমাদের মিথ্যা হবে। তারপর বলছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? তো এটা 10⁻7 থেকে 10⁻11 অ্যাংস্ট্রম হয়ে থাকে। তারপর বলছে যে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে? তো অবতল দর্পণ আমাদের তখনই একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে যখন এটা আমাদের ফোকাসের মধ্যে থাকে, বস্তুটা ফোকাসের মধ্যে থাকলে। তারপর বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজী একটি অধাতুর নাম লেখো। তো দ্বিতীয় পর্যায়ে অবস্থিত চতুর্যোজী মৌলটি হলো আমাদের কার্বন। তারপরে এর অথবা বলছি ল্যান্থানাইট সারির প্রথম মৌলটি কি? অথবা তো সেটা হলো আমাদের ল্যান্থানাম। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে, এখানে আমাদের এম পরমাণু যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? তো 2.9। এখানে আমাদের যেটা তৈরি করছে সেটা হলো এমও। তো অক্সিজেনের যোজ্যতা আমাদের 2 হয়। এখন এই এম এর যোজ্যতাও তাহলে 2 হওয়া উচিত, কারণ আমরা জানি সংকেত এইভাবে লেখা হয় যে মৌলের আমাদের যোজ্যতা যত সেটা অন্য মৌলের পায়ের কাছে এইভাবে লেখা হয়ে থাকে। তো যখন দুটো মৌলের যোজ্যতা সেম হয়ে যায় তখন সেটা যোজ্যতা না লিখে সেটাকে নর্মালি এইভাবে লেখা হয় যোজ্যতাগুলো তুলে দিয়ে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে অক্সিজেন আমাদের এম বলেছে এম পরমাণুর যোজ্যতা হলো 2। তো এম পরমাণুর যোজ্যতা যেহেতু 2 তাহলে
এখানে আবার এটা বলে দিয়েছে যে ধাতব মৌল, তাহলে এর যে যোজ্যত কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটাও 2 হবে। তার মানে আমাদের এটা হবে কটি ইলেকট্রন আছে, এর অ্যান্সার হবে 2টি। এরপরে নেক্সট পেজে আমাদের প্রথম কোশ্চেনটা বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? তো এটাকে ট্রোপোস্ফিয়ার না, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। তারপর বলছে বয়লের সূত্র অনুযায়ী পিবি ভার্সেস পি গ্রাফটি কেমন হয়? এটা আমাদের পি অক্ষের সমান্তরাল সরলরেখা, অর্থাৎ অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে প্রিজমের আলোকরশ্মি আপতন কোণ 0 থেকে ক্রমশ বাড়তে থাকলে চ্যুতিকোণ কি হয়? তো চ্যুতিকোণের সাথে আমাদের আপতন কোণের যে গ্রাফটা হয় সেটা এরকম হয়ে থাকে, এদিকে ডেল্টা, এদিকে আই যদি আঁকি তাহলে এই গ্রাফটা আমাদের এইরকম দেখতে হয়। তার মানে আপতন কোণ যখন বাড়ছে তখন আমাদের চ্যুতিকোণটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা নির্দিষ্ট মানে এসে একদম সর্বনিম্ন হলো, তারপরে আবার বাড়তে শুরু করলো। তার মানে বলতে পারি প্রথমে কমে ও পরে বাড়ে। তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দর্পণটি থেকে 8 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। অর্থাৎ আমাদের এইটা একটা অবতল দর্পণ, তো এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলো, এটা হলো ফোকাস 10 সেন্টিমিটার, আমাদের বস্তুটা এখানে রাখা আছে, এই দূরত্বটা হলো 8 সেন্টিমিটার। তাহলে ফোকাসের মধ্যে আছে আমাদের বস্তুটা, ফোকাসের মধ্যে থাকলে অবতল দর্পণ আমাদের অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তার অপশন এ অ্যান্সার হবে। তারপর বলছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সহিত যেভাবে সম্পর্কিত তা হলো λ⁴ এর সাথে ব্যস্তানুপাতিক। তার মানে I4 = 1/λ⁴। তারপর বলছে প্রদত্ত কোন জোটটি সংগতিপূর্ণ নয়? সোডিয়াম খাদ্যাতু, তো এটা অবশ্যই খাদ্যাতু। কপার আমাদের খাদ্যাতু বলছে, Rn নিষ্ক্রিয় গ্যাস এবং Br মানে ব্রোমিন হলো হ্যালোজেন মৌল। তো এখানে সংগতিপূর্ণ না হলো এটা আমাদের সি অর্থাৎ কপার ক্ষারীয় মৃত্তিকা মৌল। তারপরে প্রদত্ত কোন যৌগটি ধাতব আয়নে অষ্টক উৎপত্তি ঘটে না? তো লিথিয়াম হাইড্রাইড। এরপর মিথেন হাইড্রাইডের সংকেত লিখতে বলেছে, তো 2.1, এর সংকেত হয় 4CH4.23H2O। এবার বলছে সিএফসি তে উপস্থিত কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এটা হবে সক্রিয় ক্লোরিন। তারপর বলছে শূন্যস্থান পূরণ করে প্রাকৃতিক সৌর পদ্মা হলো আমাদের ওজোন স্তর। তারপরে কোশ্চেনটা বলছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তো এটা আমাদের সত্য। তারপর বলছে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? চার্লসের সূত্রে আমাদের ভর ধ্রুবক থাকে আর চাপ ধ্রুবক থাকে। তারপরে কোশ্চেনটা বলছে একটি বায়ু বুদবুদ কোনো জলাশয়ের তলদেশ থেকে উপরিতলে উঠে এলে আয়তনের কিরূপ পরিবর্তন হয়? তো যেহেতু জলাশয় থেকে উপরে উঠে আসছে, তো এর চাপ হ্রাস পাবে, অর্থাৎ পি হ্রাস পাবে, অর্থাৎ আয়তন আমাদের বৃদ্ধি পাবে। তো এটা বলবো আমরা আয়তন বৃদ্ধি হয়। তারপরে বলছে যে কোনো আলোক রশ্মির আপতন কোণ 50 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 32 ডিগ্রি হলে বিচ্যুতি কোণের মান কত হবে? তো এখানে আমরা বিচ্যুতি কোণটা বের করব যে প্রতিসরণ কোণ আছে এবং আপতন কোণের মধ্যে পার্থক্যটা থেকে, তো যেটা বড় সেটা থেকেই বিয়োগ করব আমরা। তাহলে 50 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি অর্থাৎ 18 ডিগ্রি হবে এর বিচ্যুতি কোণ। তারপর বলছি ইএনটি ডাক্তারের মাথায় কোন প্রকারের দর্পণ থাকে? তো অবতল দর্পণ থাকে। তারপর বলছে কোন প্রকার দর্পণ সর্বদা সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়? তো উত্তল দর্পণে আমাদের সবসময় সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়। তারপর বলছে যে গামা রশ্মি অতিবেগুনি রশ্মি এক্স রশ্মির মধ্যে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হলো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, এটা আমাদের লিখতে হবে কিভাবে। তো ক্রমবর্ধমান ফার্স্টে তাহলে আমাদের গামা রশ্মি হবে, তারপরে আমাদের এক্স রশ্মি, তারপর আমাদের যেটা আসবে সেটা হলো অতিবেগুনি রশ্মি। তারপরে আমাদের বলছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলা হয়? তো 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলে থাকি। তারপর বলছে যে NaCl ও CCl4 যৌগ দুটির
মধ্যে কোনটির বন্ধনের কোনো অভিমুখ নেই? তো এটার অ্যান্সার হবে NaCl, মানে তড়িৎদ্বৈত যৌগগুলোর কোনো বন্ধনের অভিমুখ থাকে না। এরপরে নেক্সট আমাদের পরের স্কুলে যে ফার্স্ট কোশ্চেন সেটা বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? তো এটা ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। তারপর বলছে গ্যাসের অণুগুলির গড় বেগ সি পরমউষ্ণতার সাথে ও পরমউষ্ণতা টি হলে আমাদের সি প্রপোর্শনাল টু হয় √/t। তারপর বলছে লম্ব আপাতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি হয়। তো লম্ব আপাতনের ক্ষেত্রে আলোক রশ্মির আমাদের চ্যুতি 0 ডিগ্রি হয়ে থাকে। তারপর বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়? তো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে আমাদের যদি বস্তুটাকে রাখা হয় তাহলে ওর যে প্রতিবিম্ব হয় সেটা বক্রতা কেন্দ্রেই তৈরি হয় এবং আমাদের প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয়। তাহলে এর ফোকাস দূরত্ব বলেছে 10 সেন্টিমিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ আর কত হবে? 2f, মানে 2 × 10 অর্থাৎ 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার হলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে 20 সেন্টিমিটার। এরপর বলছে যে আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো সৎ প্রতিবিম্ব এবং অবশিষ্ট। কারণ অপশন এ হবে। তার বলছে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোন পর্যায়ে অবস্থিত? তো এটা বের করার জন্য ফার্স্টে ইলেকট্রন বিন্যাস লিখবো। তো 20, তার মানে প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, 10টা হলো, তারপরে কক্ষপথে আবার 8টা থাকবে, তারপর কক্ষপথে আমাদের 2টো থাকবে। তো এই 20টা হলো। তো আমাদের এখানে যেটা বের করতে বলেছে সেটা হলো আমাদের এই মৌলটা কোন পর্যায়ে অবস্থিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কক্ষের সংখ্যা 4টি আছে, তার মানে এ চতুর্থ পর্যায়ে অবস্থিত। তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপর হচ্ছে নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রন সংখ্যা কত? তো নাইট্রোজেনের সংকেত হয় N, ট্রিপল বন্ড N। তো একটা সমযোজী বন্ধন তৈরি করতে আমাদের 2টো করে ইলেকট্রন দরকার হয়। তাহলে এখানে 3টে সমযোজী বন্ধন আছে, তার মানে 3 × 2 অর্থাৎ 6টি ইলেকট্রন দরকার হবে। তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর হচ্ছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে? তো NO বা নাইট্রিক অক্সাইড গ্যাস আমাদের ওজোন স্তরে ক্ষতি সাধন করে থাকে। তারপর বলছে যে পেট্রোল, ডিজেল ও ডিজেল, কেরোসিন ও এলপিজির মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? তো আমাদের এলপিজির তাপন মূল্য সর্বাধিক হয়। তারপর বলছে সুইট গ্যাস কি? তো 2.1 এর অথবা 2.2 এর অথবা এটা এখানে আমাদের বলেছে সুইট গ্যাস কি। তো সুইট গ্যাস কি বললে আমাদের বলতে হবে এটি একটি প্রাকৃতিক গ্যাস যার মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে না। এরপর আমাদের বলছে যে চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হয়? তো সরল রৈখিক। তারপরে বলছে যে সমচাপ ও উষ্ণতায় ভি লিটার অক্সিজেন গ্যাসে N সংখ্যক অণু থাকলে 2V লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু সংখ্যা কত হবে? তো আমাদের 2.4 কোশ্চেনটা বলেছে যে সমচাপ ও উষ্ণতায় ভি লিটার অক্সিজেন, ভি লিটার আমাদের O2 আছে, তাতে অণু সংখ্যা N। তো এখানে আমাদের যেটা জানতে চাইছে যে আমাদের 2V লিটার CO2 আছে, তো তাতে অণু সংখ্যা কত হবে? তো এখন আমরা এটা জানি যে সম চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তো সমচাপ উষ্ণতায় আমাদের ভি লিটার অক্সিজেন গ্যাসে N সংখ্যক অণু আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু সমান চাপ ও উষ্ণতায় আছে, তাহলে সমান চাপ ও উষ্ণতায় ভি লিটার CO2 এর মধ্যে N সংখ্যক অণু থাকবে। এখন আমাদের আয়তনটা বলেছে কোশ্চেনে 2V লিটার, তাহলে এটা যখন 2V লিটার হয়ে যাবে তখন 2V লিটার আয়তনে অণু সংখ্যা কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই, তার মানে 2N হবে। তার মানে অ্যান্সারটা হবে 2 × N। তারপর বলছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম হয়। তারপর বলছে মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 2.6, এটা আমরা অবতল দর্পণ ব্যবহার করি।
তারপর বলছে এর অথবা মায়োপিয়ায় প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। তারপরে সত্য মিথ্যা লিখতে বলছে আমাদের কোন নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়। তো এটা আমাদের সত্য। তারপর বলছে হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিজারণ ধর্মের নিম্নক্রম অনুসারে সাজাও। তো নিম্নক্রম অনুসারে সাজালে আমাদের ফার্স্টে আসবে আয়োডিন, তারপরে ক্লোরিন, তারপরে ক্লোরিন না, তারপরে আমাদের ব্রোমিন আসবে, তারপরে ক্লোরিন আসবে, তারপরে ফ্লুরিন আসবে। তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো এখানে সমযোজী রাসায়নিক বন্ধন বর্তমান। তারপরে বলছে তড়িৎযোজী যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়। তো ধ্রুবীয় দ্রাবকে আমাদের তড়িৎযোজী যৌগগুলো দ্রবীভূত হয়। তারপর আমাদের নেক্সট পেজ, এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে বায়োফুয়েলের মূল উপাদান হলো, তো এটা হবে আমাদের ইথানল। তারপর বলছে আদর্শ গ্যাসের সমীকরণে মোলার ভর নির্ণয় সমীকরণটি হলো, তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিবি ইকুয়াল টু এনআরটি হয়। এখন এন ইকুয়াল টু আমাদের ডাব্লিউ বাই এম, আরটি হলো। তো এখান থেকে মোলার ভর অর্থাৎ এম এর রাশিমালা বের করতে হবে। তো আমরা এমটাকে বাঁ দিকে গুণ করে দিলাম আর এই পিবিটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম, তাহলে চলে আসলো ডাব্লিউ আর টি বাই পিভি। তো ডাব্লিউ আর টি বাই পিভি মানে অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো অবতল দর্পণ ব্যবহার করা হয়। প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? এটা হলো লাল আলো। তারপর বলছে সরল ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এখানে আমাদের সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। তারপরে কোশ্চেনটা আমাদের বলছে ফ্লুরিনের সমযোজী ব্যাসার্ধ হলো আমাদের অপশন বি হবে এফ বন্ধন দৈর্ঘ্যের অর্ধেক। তারপর বলছে 1.7 প্রদত্ত যৌগটির ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়। প্রদত্ত কোন যৌগটি? তো লিথিয়াম হাইড্রাইড। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তো মেরুজ্যোতি দেখা যায় আমাদের থার্মোস্ফিয়ারে। তো এর অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। তারপর থার্মোস্ফিয়ারের অংশে কোন গ্যাস পাওয়া যায়? তো এখানে আমরা নাইট্রোজেন, অক্সিজেন এইসব গ্যাসগুলো পেয়ে থাকি। তারপরে সামান্য পরিমাণে হিলিয়ামও পাওয়া যায়। তারপর যে বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো, তো এটা হবে আমাদের রাসায়নিক শক্তি। তারপর বলছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন করো। 2.3। তো পিভি লেখচিত্র আমাদের এইরকম দেখতে হবে, এদিকে ভি, এদিকে আমরা ওয়াই অক্ষর পি আঁকছি, এটা সমপরাবৃত্তের মতো দেখতে হয়, তার মানে এটা আমাদের এইরকম দেখতে হবে। এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা বলছে যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। 2.4। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি হয়, তাহলে এখান থেকে ফার্স্টে আর এর রাশিমালা বের করবো, পিভি বাই আরটি। তাহলে মাত্রা মানে আর থাকবে না নিচে, আমাদের পিভি বাই এনটি হয়ে যাবে। পিভি বাই এই এন আর টিটা নিচে ভাগ হয়ে যাবে। তো এনটি হলো, এইবার পিভি মানে আমাদের কার্যের মাত্রা হয়, কার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এন হলো মোল, আর উষ্ণতার মাত্রা হলো থিটা। তাহলে এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স ইন্টু আমাদের থিটা টু দি পাওয়ার -1, এটা হবে এর মাত্রা। তারপরে কোশ্চেনটা বলছে যে সত্য মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক হয়। তো আমরা জানি যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান হয়, কিন্তু এখানে আমাদের যেহেতু আয়তনটা বলে দেওয়া নেই, আয়তনটা সম আয়তন কিনা সেটা বলে দেওয়া নেই কোথাও কোশ্চেনে, তো তার ফলে এই বিবৃতিটা আমরা সত্য বলতে পারি, যেহেতু পৃথক হয় বলেছে, আয়তনটা বলে দেওয়া নেই, তার মানে সত্য হবে। তারপর বলছে আলোক রশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এক্ষেত্রে হ্রাস পাবে, যেহেতু ঘন মাধ্যমে প্রবেশ করছে সেই কারণে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। তারপরে কোশ্চেনটা বলছে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে? তো এটা বক্রতা কেন্দ্রে। তারপরে বলছে যে বিবদ্ধ কাচের 0.1 মিটার দূরে
রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, তাহলে এই প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। এই সেম অঙ্কটা কিন্তু আমরা একটু আগেই করেছি, তো এখানে আমি শর্টে করে দিচ্ছি অঙ্কটা। এইটা আমরা জানি m ইকুয়াল টু ভি বাই ইউআই। তো এখানে ভি বলা আছে আমাদের, প্রতিবিম্বের অবস্থান বলেছে 40 সেন্টিমিটার দূরে, আর প্রতিবিম্ব বলেছে আর বস্তু বলেছে 0.1 মিটার দূরে, তার মানে 0.1 মানে 10 সেন্টিমিটার হয়। তাহলে কাটাকুটি করলে আমাদের এটা হয়ে যাবে 4, তার মানে বিবর্ধন হবে 4। তারপর বলছে অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো এটা অসীমীয় হবে। তারপর বলছে একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। তো একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল হলো অ্যাস্টানিন। তারপর বলছে নিয়নের সম ইলেকট্রনীয় ক্যাটায়ন ও অ্যানোনের নাম ও সংকেত লেখো। তো নিয়নের যে ইলেকট্রন বিন্যাস হয়, মানে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হলো 10টা। তো ইলেকট্রন বিন্যাস হবে 2,8। এখন নিয়নের আগে এবং পরে একটা মৌল আমরা যদি নিয়ে নেই পরমাণু, তো সেক্ষেত্রে ক্যাটায়ন অ্যানোন পেয়ে যাব। তো আমাদের নিয়নের আগে আছে ফ্লুরিন, এর পরমাণু ক্রমাঙ্ক হয় 9, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হয় 9, তার মানে ইলেকট্রন বিন্যাস 2,7 হবে। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করে আমাদের F মাইনাস আয়ন তৈরি করবে এবং এটার ইলেকট্রন বিন্যাস নিয়নের সাথে সমান হয়ে যাবে। তো এটা যেহেতু F মাইনাস আছে, সেই কারণে আমাদের এটা হবে অ্যানায়ন। তো অ্যানায়নটা হয়ে যাবে এই যে F মাইনাসটা হলো অ্যানায়ন। আর নিয়নের পরে আমাদের আছে সোডিয়াম Na, এর পরমাণু ক্রমাঙ্ক হয় 11, তাহলে ইলেকট্রন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। তাহলে একটা ইলেকট্রন বর্জন করে Na প্লাস আয়নে পরিণত হবে, এই ইলেকট্রন বিন্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের সাথে সমান হবে। তো এইটা হবে আমাদের ক্যাটায়ন। এরপর নেক্সট পেজ, সেখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে প্রদত্ত কোনটি জীবভর শক্তি নয়? তো এটা হবে ভূতাপ শক্তি। তারপর বলছে চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রে তাপমাত্রা অক্ষের কোন উষ্ণতায় মিলিত হয়? তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? -273°C। তারপর বলছে কোন রশ্মি বায়ুমাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপাতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? যেহেতু লম্ব আপাতন হচ্ছে, প্রতিসরণ কোণ আমাদের 0° হবে। এবার বলছে সমতল দর্পণের ফোকাস দূরত্ব, তো এটা আমাদের অসীম হয়। তারপরে বলছি মোটর গাড়ির পিছনে বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় আমাদের উত্তল দর্পণ, তার মানে অপশন সি অ্যান্সার হবে। তারপর বলছে সবচেয়ে বেশি তড়িৎঋণাত্মকতা প্রদত্তগুলির মধ্যে কোন মৌলে দেখা যায়? তো এটা ফ্লুরিনে দেখতে পাই। তারপর বলছে সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো আমাদের C2H4। এর সংকেত এরকম, এখানে দ্বিবন্ধন থাকে আর দুই সাইডে দুটো করে কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন যুক্ত থাকে। তারপর যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো আমাদের মিথেন। তারপর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব? তো বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারের জন্য এটার অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার। এর জন্য আমাদের বেতার যোগাযোগ সম্ভব। তারপর বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো এর অ্যান্সার হবে আমাদের মেসোস্ফিয়ার। তারপর বলছে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক, তো ভর ধ্রুবক থাকে দুটো সূত্রেই। তারপরে আমাদের ভিটি ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273 ইন্টু ভি0 সমীকরণে টি বাই 273 ভগ্নাংশটির নাম কি? এখানে কোশ্চেনটা ভুল দেওয়া আছে, টি বাই 273 হবে না, এটা 1 বাই 273 হবে। তাহলে ভগ্নাংশটার নাম বলা যেতে পারে। তো এবং ভগ্নাংশটার নাম হবে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার বলছে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। জলের পরম প্রতিসরাঙ্ক 1.5। তো এটা আমাদের মিথ্যা, জলের পরম প্রতিসরাঙ্ক হয় আমাদের 1.33। তারপরে কোশ্চেনটা বলছে কোনো গড়ীয় দর্পণে আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি কত হবে? তো এখানে ছবিটা আঁকলে ভালো করে বোঝা যাবে। 2.6, এইটা আমাদের গড়ীয় দর্পণ আছে। তো এইটা হলো আমাদের বক্রতা ব্যাসার্ধ সি,
এই বরাবর আলোকরশ্মি আপতিত হচ্ছে, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, লম্ব আপাতন হচ্ছে। তো লম্ব আপাতনে আলোকরশ্মি যে পথে এসেছিল আবার সেই পথেই ফিরে যাবে, অর্থাৎ আমাদের বিচ্যুতিটা হচ্ছে 180 ডিগ্রি। তো এর অ্যান্সার হবে 180 ডিগ্রি। হ্যাঁ, এবার বলছে আমাদের আলোর মৌলিক বর্ণগুলি কি কি। 2.7, তো আলোর মৌলিক বর্ণগুলো হয় আমাদের লাল, সবুজ আর নীল। এরপরে অথবা বলছে গামা রশ্মির একটি ব্যবহার লেখো। তো এটা আমরা রেডিও থেরাপিতে ব্যবহার করে থাকি। রেডিওথেরাপিতে কি কাজে ব্যবহার করা হয়, ক্যান্সার কোষ ধ্বংস করতে। ক্যান্সার কোষ ধ্বংস করতে। তারপর বলছে যে 2.8 লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম আর পটাশিয়াম এই মৌলগুলির পারমাণবিক আকারের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। তো ক্রমবর্ধমান অনুযায়ী সাজালে আমাদের লিথিয়াম আসবে ফার্স্ট, তারপরে আসবে সোডিয়াম, আর তারপরে আসবে পটাশিয়াম। তারপর বলছে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত। তো চ্যালকোজেন মৌলগুলো আমাদের 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। তারপর বলছে ইথেনের সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি। তো সেটা জানতে গেলে আমাদের এই ইথেনের গঠন জানতে হবে। ইথেনে 2টো কার্বন থাকে এবং 6টা হাইড্রোজেন থাকে। তো 6টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে। প্রত্যেকটা কার্বনের সাথে আমাদের 3টে করে হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো এখানে অ্যান্সার হবে আমাদের 7টি। এরপর আমরা নেক্সট পেজটা করব। তো নেক্সট 10 নম্বর পেজ আমাদের বলছে যে নিম্নোক্ত যে গ্যাসটি গ্রিন হাউস ক্রিয়া ওজোন স্তর ধ্বংস উভয় ক্ষেত্রে অবদান রাখে তা হলো। তো এখানে আমাদের যে গ্যাসটা গ্রিন হাউস ক্রিয়া এবং ওজোন স্তর ধ্বংসে অবদান রাখে সেটা হলো N2O। তারপর বলছে বয়েলের সূত্র অনুসারে পিভি লেখচিত্রের আকার হলো। তো এটা আমাদের সমপরাবৃত্ত হয়, তার অপশন সি আনসার হবে। তারপর বলছে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো আমাদের 1.3 ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তার মানে আমাদের বক্রতা ব্যাসার্ধ 20 বলেছে, 20 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক আমাদের 10 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তার বলছে নীল কাচের মধ্যে দিয়ে তাকালে লাল রঙের ফুলকে যে রং দেখাবে তা এটা হবে কালো। তারপর বলছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণে আলোর যে ধর্মটা অপরিবর্তিত থাকে তা হলো কম্পাঙ্ক। তাই বলছে যে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্কের মান 4, 12, 20, 38 হয় তাদেরকে বলা হয়। তো 4, 12, 20, 38 এই মৌলগুলো আমাদের সব 2 নম্বর শ্রেণীতে থাকে, 2 নম্বর শ্রেণী। তো 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদেরকে আমরা বলে থাকি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো অপশন বিটা অ্যান্সার হবে। এবার বলছে H2O তে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা কয়টি। তো এখানে আমাদের নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় থাকে 2টো। তার অপশন সিটা অ্যান্সার হলো। তারপর বলছে শূন্যস্থান পূরণ করে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ড্যাশ স্তরের উষ্ণতা সব থেকে কম। তো এটা হয় আমাদের মেসোস্ফিয়ার। তারপর বলছে বায়ো ইথানল নামক বায়োফুয়েলটি কোন পদ্ধতিতে তৈরি করা হয়, ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে। তো তারপর বলছে মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কেলভিন স্কেলে লেখো। তো এটা হয় আমাদের 0 কেলভিন। এবার বলছে এসআই পদ্ধতিতে এসআইতে আমাদের সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত। তো 2.4 এসআইতে সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান হয় 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর বলছে এর অথবা অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 ইন্টু 10⁻23। তারপর বলছে সত্য মিথ্যা লেখো। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার সর্বদা বস্তুর আকারের তুলনায় ছোট হয়। তো এটা আমাদের সত্য। তারপর বলছে শূন্যস্থান পূরণ করো চোখের ড্যাশ অঙ্গটি প্রয়োজন মতো আকারে ছোট বড় হয়ে চোখের ভিতরে আলো ঢোকার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তো এটা পিউপিল বা তারারন্ধ্র।
তারপর বলছে এর অথবা মানুষের চক্ষু স্পর্শ দর্শনের নিকটতম বিন্দু বলতে কি বোঝায়। তো এখানে আমাদের 2.6 অথবা এটার মানে চোখের নিকটতম বিন্দুর আমাদের যে সংজ্ঞা সেটা জানতে চেয়েছে। তো এখানে আমরা সংজ্ঞাটা এইভাবে দেব যে উপযোজন প্রয়োগ করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্ট দেখতে পায় তাকে আমাদের ওই মানব চক্ষুর স্পর্শ দর্শনের তাকে মানব চক্ষুর স্পষ্ট দর্শনের নিকট বিন্দু বলে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে দৃশ্যমান আলোক রশ্মির কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি হয়, এটা হয় বেগুনি। তারপরে দীর্ঘ পর্যায় সারণীতে নিক্টোজেন মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে। তো দীর্ঘ পর্যায় সারণীতে আমাদের নিক্টোজেন মৌলগুলোর অবস্থান হয় 15 নাম্বার শ্রেণীতে। তারপর সত্য মিথ্যা লিখতে বলেছে মৌলগুলির মধ্যে ফ্লুরিনের বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। তো এটা আমাদের মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তো অ্যান্সার হবে সমযোজী যৌগগুলো, সমযোজী। এরপর নেক্সট পেজ। তো ফার্স্ট কোশ্চেনটা বলছে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কোনটা, এটা হলো ক্লোরোফ্লোরোকার্বন। তারপর বলছে যে প্রদত্ত কোনটি চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র। তো আমাদের অপশান এটা হবে। তো এখানে যেহেতু আমাদের পরম শূন্য উৎসের সাথে বলেছে সেই কারণে অপশান এটা অ্যান্সার হবে। তারপর বলছে যে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে অবস্থিত। এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে। তো এটা আমরা একটু আগে করেছি যে এক্ষেত্রে আলোক রশ্মি যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, সেই কারণে আমাদের 180 ডিগ্রি হবে চ্যুতিকোণ। তারপর বলছে একটি লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই বেগে একটি প্রিজমের আনত তলে আপাতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি সঠিক। তো এখানে আমাদের আর গ্রেটার দেন ভি হবে। এরপর বলছে একটি উত্তল লেন্সের সামনে 2f দূরত্বের বেশি দূরত্বে যদি এটা বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কত দূরত্বে তৈরি হবে। তো প্রতিবিম্ব এক্ষেত্রে আমাদের অপর পাশে এফ এর বেশি কিন্তু 2f এর কম দূরত্বে তৈরি হবে। তার অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছে যে প্রদত্ত কোন আয়নটির সর্বস্থিত কক্ষে 8টি ইলেকট্রন নেই। তো এখানে সর্বস্থিত কক্ষে 8টি ইলেকট্রন নেই, সেটা হলো আমাদের P2-। তারপর কোশ্চেনটা বলছে যে একটি জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশি। তো এটা হবে তরল হাইড্রোজেন। এরপর বলছে অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়, সেটা হবে আমাদের সক্রিয় ক্লোরিন। এরপরের কোশ্চেনটা বলছে যে ওডিএস এর পুরো নাম কি। এটার পুরো নাম হলো ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স।
এরপরে কোশ্চেনটা বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার কিরূপ সম্পর্ক। তো এটা ভি প্রপোর্শনাল টু টি হয়। তারপর বলছে কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে। এটা হয় উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। তারপরে কোশ্চেনটা বলছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। তো এখানে কোনো পরিবর্তন হয় না, কারণ আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, তো কোনো পরিবর্তন হয় না হবে আমাদের অ্যান্সার। তারপর বলছে যে কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। তো এক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তারপর বলছে উত্তল লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে গঠিত হবে। তারপর বলছে বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হবে। এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, এখানে এটা লেন্স না হয়ে আমাদের দর্পণ হওয়া উচিত ছিল। তাহলে কোশ্চেনটা ঠিকঠাক ছিল, কারণ লেন্সের বক্রতা কেন্দ্র থেকেও এরকম কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি। তো এটাকে কোশ্চেনটা ভুল আছে আমাদের, এইরকম হবে না। তার বলছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন অন হবে। তো লেন্সের আমরা যদি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখি, অর্থাৎ 2 × 10 অর্থাৎ 20 সেন্টিমিটার দূরত্বে রাখি, তাহলে আমাদের রৈখিক বিবর্ধন 1 হয়, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাদের সমান হয়ে থাকে। এরা বলছে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলো আয়নীয় বিভবের ক্রম অনুযায়ী সাজাও। তো ক্রমানুসারে সাজাতে বলেছে, তার মানে আমরা লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম হবে। তারপরে বলছে যে CaO ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করতে একটি ক্যালসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে। তো 2.9 আমাদের ক্যালসিয়াম পরমাণুর ক্রমাঙ্ক হয় 20, তার মানে এতে ইলেকট্রন সংখ্যা আমাদের 20। এখন এর ইলেকট্রন বিন্যাস তাহলে কত হবে 2 8 8 2। তো এর সর্বস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, তো এই দুটো ইলেকট্রনই ও ত্যাগ করে দেবে। তার ফলে ক্যালসিয়ামটা আমাদের Ca2+ আয়নে পরিণত হবে। তো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2টি ইলেকট্রন। এরপর নেক্সট পেজ। তো ফার্স্ট কোশ্চেনটা বলছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি। তো অ্যান্সার হবে CO2। তারপরে বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ওর আয়তন কত হবে। তো এখানে উষ্ণতা স্থির আছে এবং নির্দিষ্ট ভর বলে দিয়েছে, তার মানে এখানে আমাদের বয়লের সূত্র কাজে লাগবে। তার মানে PV = ধ্রুবক, অর্থাৎ আমরা লিখতে পারি P1V1 = P2V2। এখন আমাদের প্রাথমিক যে চাপ ছিল সেটা P1 = P হচ্ছে V1 = আমরা V ধরে নিলাম। এবার চাপটাকে দ্বিগুণ করা হচ্ছে, P2 = 2P হবে এবং V2 = এটা কত হবে আমাদের বের করতে। তাহলে এখানে আমরা সব বসিয়ে দেবো, V বসিয়ে দিলাম, আর P2 এর জায়গায় 2P বসালাম, V2। তাহলে PP কেটে গেল, তাহলে V2 = কত আসলো V/2, অর্থাৎ আয়তনটা অর্ধেক হয়ে যাচ্ছে আগে, তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে প্রদত্ত কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তো এখানে বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তারপর বলছে চোখের হ্রস্ব দৃষ্টির সমস্যা দূর করতে চশমা ব্যবহার করা হয়। হ্রস্ব দৃষ্টি দূর করতে আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তারপর বলছে কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসৃত হলে এর পার্শ্ব সরণের পরিমাণ কিসের উপর নির্ভর করে। তো পার্শ্ব সরণের পরিমাণ কাচের স্ল্যাবের বেধ, উপাদান এবং আপতন কোণ সবগুলোর উপর নির্ভর করে, তার মানে আমাদের সবগুলোই সঠিক হবে। তারপর বলছে প্রদত্ত কোনটি সন্ধিগত মৌলের উদাহরণ নয়। তো আমাদের সন্ধিগত মৌল নয়, এখানে হলো জিঙ্ক, তার মানে অপশন সি। তারপর বলছে প্রদত্ত কোন যৌগটি অসঙ্গতি মান্য হয় না, লিথিয়াম হাইড্রাইড। তারপর বলছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়, উষ্ণতা হ্রাস পায়। তারপরে বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা হলো মিথেন। তারপর বলছে বয়লের সূত্র অনুযায়ী VT লেখচিত্র প্রকৃতি কেমন হবে, এটা সরলরৈখিক হবে। তারপরে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের পরম উষ্ণতা
আদর্শ গ্যাসের পরম উষ্ণতা কিসের উপর নির্ভর করে? গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের পরম উষ্ণতা কিসের উপর নির্ভর করে? গ্যাসের গতিশক্তির উপর নির্ভর করে। তার উত্তরটা হবে গতিশক্তি। তারপর বলছে অথবা কোন সত্ত্বে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো আমাদের নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। তারপরে বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তো 2.5 আমাদের বলা আছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মিউ জি, এটা ইকুয়াল টু 1.5 বলা আছে। আর আমাদের বের করতে বলেছে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক এটা, তো এটা ইকুয়াল টু হয় আমরা জানি 1/a μg। তার মানে 1/1.5, এখানে তাহলে 10 হয়ে যাবে, এটা কাটাকুটি করলে এখানে 3, এখানে 2 আসছে, মানে 2/3 হয়ে যাবে। তাই বলছে আলোর বিক্ষেপণ বলতে কি বোঝায়? তো 2.5 এর অথবা এখানে আমরা বিক্ষেপণের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে যখন আমাদের সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলে উপস্থিত বায়ুকণা বা সূক্ষ্ম ধূলিকণা এবং সূক্ষ্ম ধূলিকণা এই আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। আলোর এইভাবে ছড়িয়ে যাওয়ার ঘটনাকেই আমরা আলোর বিক্ষেপণ বলি। আলোর এইভাবে ছড়িয়ে যাওয়ার ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। এরপর আমাদের বলছে যে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। তো লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা এটা যে কোনো আলোক রশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পরে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পরে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। এক্ষেত্রে রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময়
প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। তো এটাই আমাদের লিখতে হবে। এরপরে বলছে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তো লম্ব আপাতনের ক্ষেত্রে, লম্ব আপাতন হলে, আপাতন এর ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হয় না। তারপরে বলছে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটির কোন পরমাণুটির আকার ছোট। তো অ্যালুমিনিয়ামের আকার ছোট হয়। তারপর বলছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম সমযোজী বন্ধনের ধারণা দেন। তো 2.9 আমাদের লুইস, বিজ্ঞানী লুইস সর্বপ্রথম সমযোজী বন্ধনের ধারণা দেন। তারপরে বলছে যে He2H4 যৌগে কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের সমযোজী বন্ধন বর্তমান। তো এখানে আমাদের কার্বন পরমাণু দুটোর মধ্যে সমযোজী দ্বিবন্ধন বর্তমান। তারপরে নেক্সট আমাদের 13 নম্বর পেজ। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা বলছে প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। তো CO2। তারপরে কোশ্চেনটা বলছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে এর প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত হবে। তো 1.2 এখানে আমরা চার্লসের সূত্র কাজে লাগাবো, V1/T1 ইকুয়াল টু V2/T2। তো আমাদের V1/V2 এটা বের করতে হবে, এটা ইকুয়াল টু হবে T1/T2। তো আমাদের প্রাথমিক যে উষ্ণতা সেটা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটাকে আমরা যদি কেলভিনে প্রকাশ করি 0 + 273 এত কেলভিন। আর অন্তিম উষ্ণতা বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে 30 + 273 এত কেলভিন। এবার উপরে 273 আর নিচে আমাদের 303 হচ্ছে। এটাকে আমরা কাটতে পারি 3 দিয়ে, 3 আর 27, 3 একে 3, এটা 101 হয়ে গেল। তার মানে 91/101। তার মানে V1:V2 হবে আমাদের 91:101। তো এটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে অপশান এটা অ্যান্সার হচ্ছে। তারপর বলছে প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সব থেকে বেশি। আমাদের এক্ষেত্রে বিক্ষেপণ সব থেকে বেশি হয় সবুজ আলোর। তারপরে বলছে কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে প্রকাশদৈর্ঘ্যের কী পরিবর্তন হবে, এটা বৃদ্ধি পাবে। তারপর বলছে মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব সৎ হয় এবং অবশিষ্ট হয়। নিক্টোজেন শ্রেণীর তৃতীয় মৌল কোনটি। তো নিক্টোজেন শ্রেণীর তৃতীয় মৌল হবে আর্সেনিক, মানে অপশন সি। তারপরে বলছে প্রদত্ত কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান। তো অ্যামোনিয়া, এতে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরের কোন স্তরটি বেতর যোগাযোগে সাহায্য করে। তো আয়নোস্ফিয়ার। তারপর বলছে উইন্ড মিলে বায়ু শক্তি থেকে কি শক্তি উৎপন্ন হয়। তো 2.2 এটা আমাদের হবে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি বলতে পারি। তারপর বলছে যে এর অথবা শূন্যস্থান পূরণ করো। মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ, ক্লাসাকার যৌগ। তারপরে বলছে যে একটি আবদ্ধ পাত্রে কিছু গ্যাস আছে, বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ায় গ্যাসের চাপ কমে গেল। এক্ষেত্রে চাপের সূত্র প্রয়োগ করে কি বলা যায় গ্যাসের উষ্ণতা কমবে। তো এখানে চাপের সূত্র প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যে ভর এটা স্থির থাকবে আর আয়তন স্থির থাকবে, ভর ও আয়তন স্থির। এখানে আমাদের এই যে আয়তনটা বদ্ধ পাত্র আছে, তো সেক্ষেত্রে আয়তনটা স্থির থাকবে কিন্তু ভরটা কখনোই কিন্তু স্থির থাকবে না। তার ফলে এখানে আমরা চাপের সূত্র কোনোভাবেই প্রয়োগ করতে পারবো না। তো বলতে হবে তাহলে চাপের সূত্র এখানে প্রয়োগ করা যাবে না। তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুর আয়তন গণ্য করা হয়, তো এটা সত্য। তারপর বলছে একটি প্রতিফলক টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে আবার সত্য মিথ্যা বলেছে যে কাচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না। তো এটা আমাদের সত্য।
এর অথবা বলছে কাচের তৈরি প্রিজমকে জলে নিমজ্জিত করলে কি সাদা আলোর বিচ্ছুরণ ঘটাতে পারবে? তো অবশ্যই পারবে। তো এক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ পারবে। আমাদের এক্ষেত্রে বিচ্ছুরণ ঘটবে। এটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে মানুষের চোখে কতটা আলো প্রবেশ করবে তা চোখের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? পিউপিল বা তারারন্ধ্র। তারপর বলছে সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌলটি কি? তো এটা হলো আমাদের হিলিয়াম। তো এটা হলো 2.8 আমাদের হিলিয়াম। তারপর বলছে অথবা অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন এদেরকে ক্রম হ্রাসমান জারণ সংখ্যার অনুসারে সাজাতে বলেছে। তার মানে ফার্স্টে ফ্লুরিন হবে, তারপরে অক্সিজেন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। সত্য মিথ্যা লিখতে বলেছে। আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই, এটা আমাদের সত্য। তো তাহলে আমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 10-এর সব 1 নম্বরের কোশ্চেনগুলো কমপ্লিট হলো আজকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।